গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের আজকে নতুন একটি অধ্যায় শুরু করব। চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। এর আগে আমি তোমাদের প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের উপর ক্লাস নিয়েছি, সেগুলো তোমাদের শেষ হয়ে গেছে। তো আজকে চতুর্থ অধ্যায় এবং ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এই বিষয় সম্পর্কে আমরা জানবো। তো আমাদের ওয়েব ডিজাইনটা আসলে কি সে সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো প্রথমে আমরা ওয়েব ডিজাইন সম্পর্কে একটু জানি। আমরা হয়তো বা অনেকেই ওয়েবসাইট সম্পর্কে জানি, বিশেষ করে ফেসবুক কিন্তু সবারই পরিচিত। যে ফেসবুক www.facebook.com একটা ওয়েবসাইট আছে। এরকম অসংখ্য ওয়েবসাইট আছে, facebook.com, google.com, yahoo.com, youtube.com, অসংখ্য এরকম ওয়েবসাইট আছে। তো সেখানে গেলে আমরা যদি facebook.com বা এরকমের ওয়েবসাইটে যদি আমরা প্রবেশ করি, তাহলে কিন্তু আমরা সাধারণত মোবাইল বা কম্পিউটার মনিটরে সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের ডিজাইন দেখতে পাই। যে কোথাও দেখা যায় যে কোনো ছবি আছে, পিকচার দেওয়া আছে, আবার কোথাও দেখা যায় যে নাম লেখার জায়গা আছে, কোথাও টেক্সট আছে। অর্থাৎ সেখানে কিন্তু যে দেখতে একটা সৌন্দর্য আছে, সেখানে কিন্তু একটা নকশা আছে। তো এই যে বিষয়টা, এখানে যে ছবি থাকবে, বিভিন্ন লেখা থাকবে, বা তোমার নাম লেখার জায়গা থাকবে, এই যে সুন্দর একটা ডিজাইন, এইটাই হচ্ছে ওয়েব ডিজাইন। অর্থাৎ এটা তৈরি করা শেখাই হচ্ছে আমাদের এই ওয়েব সাইট বা ওয়েব পেজ ডিজাইন। অর্থাৎ আমাদের এই ডিজাইনটা তৈরি করতে হবে, যে বিভিন্ন ওয়েবসাইট বা ওয়েব পেজ সেগুলো কীভাবে ডিজাইন করে, সে ডিজাইন করা সম্পর্কে আমাদের জানতে হবে। আর ডিজাইন মানেই হচ্ছে কি, যে সেখানে টেক্সট থাকবে, বিভিন্ন ছবি থাকবে, অডিও থাকবে, ভিডিও থাকবে, এরকম বিভিন্ন বিষয় থাকবে, সেগুলোকে সুন্দর করে সাজাতে হবে। এটাই হচ্ছে মূলত ওয়েব পেজ বা ওয়েবসাইট ডিজাইন। এখন আমাদের ওয়েব পেজ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, যে ওয়েব পেজ আসলে কি। ওয়েব পেজ হচ্ছে এক ধরনের ওয়েব ডকুমেন্ট, যেখানে বিভিন্ন লেখা, সেখানে থাকবে কি টেক্সট থাকবে, পিকচার থাকবে, অডিও থাকবে, ভিডিও থাকবে। এগুলো হচ্ছে একটা ওয়েব পেজ, অর্থাৎ একটা ওয়েব ডকুমেন্ট, যেখানে টেক্সট থাকবে, কোনো ইমেজ থাকবে, পিকচার থাকবে, অডিও থাকবে, ভিডিও থাকবে, এগুলো সমন্বয়ে তৈরি হয়েছে একটা ওয়েব পেজ। অর্থাৎ একটু আগে আমরা যেটা দেখলাম যে facebook.com একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা তৈরি হতে হলে সেখানে কিন্তু অসংখ্য ওয়েব পেজের প্রয়োজন। অর্থাৎ যদি আমরা মনে করি এরকমের একটা যে ওয়েব পেজ, তো সেখানে আমরা কি দেখতে পাই, তো প্রথম অবস্থায় আমরা যখন facebook.com লিখে যখন আমরা এন্টার করি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, তখন কিন্তু আমরা জানি যে একটা হোম পেজ আসে, যে প্রধান পেজ প্রথমে যে ওখানে আসে সেটাকে বলা হচ্ছে হোম পেজ। এরপরে আমরা লেখা দেখতে পাই যে সেখানে আছে প্রোফাইল লেখা আছে, তারপরে সেটিংস লেখা আছে, ফাইন্ড ফ্রেন্ড, এরকমের কতগুলো অপশন আমরা দেখতে পাই। সেখানে অসংখ্য রকমের অসংখ্য না, ওখানে কয়েকটা রকমের অংশ আমরা দেখতে পাই।
তো একটাতে ক্লিক করলে আমরা জানি যে সেখানে প্রবেশ করা যায়। যেমন প্রোফাইলে যদি ক্লিক করি আরেকটা জায়গাতে আমাদের চলে আসে, এখানে যদি আবার ফাইন্ড ফ্রেন্ডস সেখানে ক্লিক করলে একটা জায়গাতে আমাদের চলে আসে। তো সেগুলো হচ্ছে একটা ওয়েব পেজ, অর্থাৎ এরকমের অসংখ্য ওয়েব পেজ তৈরি করা আছে। সেগুলোকে যখন একসাথে তৈরি করা হয়, একসাথে মিলিত করা হয়, তখন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি হতে হলে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ওয়েব পেজ। আর ওয়েব পেজে আমরা জানি সেখানে কী থাকতে পারে, সেখানে থাকতে পারে তোমার ছবি থাকতে পারে, সেখানে টেক্সট থাকতে পারে, সেখানে অডিও থাকতে পারে, সেখানে ভিডিও থাকতে পারে। যেমন আমরা যে ফেসবুক ব্যবহার করি সেখানে আমরা জানি যে তোমার যে ছবিটা আছে সেই ছবিটাও তুমি দিতে পারো। তোমার সুন্দর একটা ছবি কিন্তু তুমি ফেসবুকে আপলোড করে দিতে পারো। তারপরে তুমি চাইলে যে তোমার একটা লেখা যে স্ট্যাটাস দেওয়া যায়, কোনো কিছু লেখা যায়, তুমি লিখতে পারো। আবার কোনো একটা অডিও দেখা যাচ্ছে তুমি সবার সাথে শেয়ার করতে পারো, একটা অডিও সং। আবার দেখা যাচ্ছে তোমার কোনো একটা ভিডিও, সেই ভিডিওটাও তুমি দেখা যাচ্ছে ওয়েব পেজে বা ওয়েবসাইটে তুমি শেয়ার করতে পারো। তো এই যে সেখানে যে টেক্সট আছে, তোমার ছবি আছে, যে তারপরে যে অডিও আছে, ভিডিও আছে, তো এগুলোই হচ্ছে ওয়েব পেজ। আর এরকমের অসংখ্য ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয়েছে ওয়েবসাইট। তো আমরা ওয়েব পেজ মোটামুটি জানলাম। এরপর আমরা বিস্তারিত জানতে পারবো যখন আমরা একটা তৈরি করব, প্র্যাকটিক্যালি আমরা যখন এই ওয়েব পেজ তৈরি করব, ওয়েবসাইট তৈরি করব, তখন আমরা পুরো বিষয়টা ক্লিয়ার হব। তো এখন মোটামুটি তোমরা এইটুকু ধারণা রাখো যে ওয়েব পেজের মধ্যে সেখানে থাকতেছে যে ছবি থাকতেছে, টেক্সট থাকতেছে, অডিও থাকতেছে, ভিডিও থাকতেছে, আর এরকমের অসংখ্য ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হচ্ছে একটা ওয়েবসাইট। তো আমরা ওয়েব পেজ সম্পর্কে জানলাম। তো এখন আমরা ওয়েবসাইট সম্পর্কে একটু জেনে নিই। ওয়েবসাইট ওয়েবসাইট সম্পর্কে এক প্রকার কিন্তু বলা হয়েই গেছে যে একাধিক ওয়েব পেজের সমন্বয়ে কিন্তু ওয়েবসাইট তৈরি হয়। তো আমরা যদি আরেকটু সুন্দরভাবে যদি বলতে চাই যে ওয়েবসাইট কাকে বলে, ইন্টারনেটের সাথে সংযুক্ত কম্পিউটারে বরাদ্দকৃত স্পেস বা লোকেশান যেখানে এক বা একাধিক ওয়েব পেজ সংযুক্ত থাকে। অর্থাৎ আমার ওয়েবসাইট যখন আমরা পরিচালনা করব, অর্থাৎ একটা ওয়েবসাইটে আমি যদি প্রবেশ করতে চাই, অবশ্যই আমার কী লাগবে, ইন্টারনেট সংযোগ লাগবে। ইন্টারনেট সংযোগ না হলে কিন্তু আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যে অসংখ্য ওয়েবসাইট আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো না। তো আমরা শুধুমাত্র একটা ওয়েবসাইট যদি লোকালি আমরা পরিচালনা করতে চাই, যদি দেখতে চাই, দেখা যাচ্ছে কম্পিউটারে একটা সার্ভার স্থাপন করে সেখানে আমরা হয়তো একটা ওয়েবসাইট দেখতে পাবো। কিন্তু যদি সারা বিশ্বে আমার ওয়েবসাইটটা প্রকাশ করতে হয়, দেখতে হয়, তাহলে অবশ্যই আমার ইন্টারনেট সংযোগ লাগবে। ইন্টারনেট সংযোগের মাধ্যমে কিন্তু আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। তাহলে ওয়েবসাইট আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ওয়েবসাইট কি আসলে, যে ইন্টারনেটের সাথে সংযুক্ত কম্পিউটারে বরাদ্দকৃত স্পেস, অর্থাৎ তাকে কিন্তু থাকার জায়গা অবশ্যই দিতে হবে, তার একটা লোকেশান অর্থাৎ একটা ঠিকানাও আছে। ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা নির্দিষ্ট ঠিকানা দেওয়া আছে, এবং তাকে থাকার জন্য যে সার্ভারে যে জায়গা, তাকে অবশ্যই জায়গাও দিতে হয়। আর সেখানে কি থাকে যে একাধিক ওয়েব পেজ যুক্ত হয়ে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়। তো আমরা ওয়েবসাইট একটু আগেই বলেছিলাম যে www.facebook.com, এরকম কিন্তু অসংখ্য ওয়েবসাইট আছে। www.facebook.com, www.youtube.com, www.google.com, সেরকমের অসংখ্য ওয়েবসাইট কিন্তু আমরা জানি যে ইন্টারনেটে যদি সার্চ দাও তাহলে কিন্তু পাওয়া যাবে। আর এটাতে যখন আমরা এই অ্যাড্রেসটা লিখি, এটা লিখে যখন আমরা এন্টার প্রেস করি, তখন কিন্তু আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। সেখানে গিয়ে আমাদের যে হোম পেজ আছে, সেখানে আরও যাতে যে পেজগুলো আছে, ওয়েব পেজগুলো আছে, সেইগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো আমরা ওয়েবসাইট সম্পর্কে জানলাম। তো
তো এখন আমরা একটু ওয়েবসাইটের প্রকারভেদ সম্পর্কে জানবো। ওয়েবসাইটের প্রকারভেদ বা ওয়েবসাইট কয় প্রকার? তো ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, এবং দুই নম্বর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো প্রথমে আমাদের জানতে হবে যে স্ট্যাটিক ওয়েবসাইট আসলে কি। স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে আমরা একটু জানবো। তো স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে সেই ওয়েবসাইট যে তোমার নিজের ইচ্ছা অনুযায়ী বা ক্লায়েন্টের নিজের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় না, সেটাই হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। অর্থাৎ অনেক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট শুধুমাত্র তুমি দেখতে পাও, যে সেখানে সেই ওয়েবসাইটে যদি তুমি প্রবেশ করো, সেই ওয়েবসাইটে যে তথ্যগুলো আছে সেগুলো তুমি দেখতে পাও বা পড়তে পারো, কিন্তু সেখানে যে লেখাগুলো আছে বা বিভিন্ন যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে না। তো এই ধরনের ওয়েবসাইট হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। যেমন আমরা অনেক নিউজ পেপার আছে, যে অনলাইন যে পেপারগুলো আছে, নিউজ পেপারগুলো আছে, সেখানে যে তথ্যগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে না। দেখা যাচ্ছে যে প্রথমআলো.com, প্রথমআলো.com বা বিডি নিউজ 24.com, তো বাংলা নিউজ 24.com, ইত্তেফাক.com, এরকম অসংখ্য কিন্তু অনলাইন নিউজ পেপার আছে আমরা জানি। সেখানে গিয়ে কী করো তোমরা, যে সেখানে যে নিউজগুলো আছে, যে খবরগুলো আছে, সেগুলো তোমরা যে পড়তে পারো, দেখতে পাও, কিন্তু সেখানে যে লেখাগুলো আছে সে খবরের বা যে বিভিন্ন ছবি দেওয়া থাকে সেগুলো কিন্তু তোমরা পরিবর্তন করতে পারো না। তো এই ধরনের যে ওয়েবসাইট আছে এটাই হচ্ছে কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট। আর এই স্ট্যাটিক ওয়েবসাইট এটা কিন্তু তৈরি করাটা সহজ। স্ট্যাটিক তৈরি করার জন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন পড়ে না, কোনো প্রকার ডেটাবেজের প্রয়োজন পড়ে না। তো খুব সহজেই কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটগুলো তৈরি করা যায়। তো তুমি চাইলেও কিন্তু এই ওয়েবসাইটের ডিজাইনটা শিখে তুমি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারো। এরপরে আসা যাক যে ডাইনামিক ওয়েবসাইট। তো ডাইনামিক ওয়েবসাইট তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, যে ডাইনামিক ওয়েবসাইট যে ক্লায়েন্ট ইচ্ছা করলে বা তুমি ইচ্ছা করলে সেই ডাইনামিক ওয়েবসাইটগুলো তুমি পরিবর্তন করতে পারো। সেটাই হচ্ছে তোমার ডাইনামিক ওয়েবসাইট, অর্থাৎ যেটা পরিবর্তনযোগ্য যে ওয়েবসাইট সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো ডাইনামিক ওয়েবসাইট যেমন www.facebook.com, facebook.com, www. তোমার myspace.com, তোমার ইনস্টাগ্রাম, এরকমের কিন্তু অসংখ্য ডাইনামিক ওয়েবসাইট আছে। সেই ডাইনামিক ওয়েবসাইটে সেখানে গেলে তুমি কী করতে পারো, সেখানে তথ্যগুলো তুমি পরিবর্তন করতে পারো। যেমন ফেসবুক, তুমি যখন ফেসবুক ব্যবহার করো সেখানে দেখা যাচ্ছে কি তুমি চাইলেই তোমার একটা সুন্দর ছবি বা তোমার বন্ধু বান্ধবের সুন্দর ছবি, যে কোথাও একটা গ্রুপ ছবি করেছো, কোথাও বেড়াতে গেছো, তার একটা সুন্দর ছবি কিন্তু তুমি তোমার ফেসবুকে দিয়ে দিতে পারো। অথবা দেখা যাচ্ছে তুমি কোনো একটা লেখা, যে স্ট্যাটাস দেওয়া যায় অনেক সময়, তুমি কোনো কিছু লিখে দিতে পারো,
অর্থাৎ সেখানে যে টেক্সট আছে সেগুলো তুমি পরিবর্তন করতে পারো, সেগুলো তুমি লিখতে পারো, অথবা একটা ছবি তুমি সেখানে দিতে পারো। তো এই ধরনের যে ওয়েবসাইট, এটাই হচ্ছে তোমার ডাইনামিক ওয়েবসাইট। অর্থাৎ তুমি তোমার নিজের ইচ্ছা অনুযায়ী সেখানে তথ্যগুলো, সেখানে ডকুমেন্টসগুলো তুমি পরিবর্তন করতে পারো। এটাই হচ্ছে তোমার ডাইনামিক ওয়েবসাইট। আর এই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই তোমাকে বিভিন্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে। অর্থাৎ খুব সহজেই কিন্তু তুমি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবে না। অর্থাৎ যারা দক্ষ, যারা এই বিষয়গুলো খুব ভালো করে জানে, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, ডেটাবেস জানে, তারা কিন্তু এই ডাইনামিক ওয়েবসাইটগুলো তৈরি করতে পারবে। অর্থাৎ এটা তৈরি করা কিন্তু সহজ না, একটু কঠিন কাজ। অর্থাৎ যারা দক্ষ তারাই কিন্তু ডাইনামিক ওয়েবসাইটগুলো তৈরি করতে পারবে। তো এখন আমরা এই স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের একটু পার্থক্য দেখব। কারণ এই ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্য প্রায় পরীক্ষা আসে, বা অনেক সময় দেখা যায় যে উদ্দীপকে স্ট্যাটিকের কোনো একটা বৈশিষ্ট্য তুলে দিছে বা ডাইনামিকের কোনো একটা বৈশিষ্ট্য তুলে দিছে। সেখান থেকে আমাদের কিন্তু বের করতে হবে যে আসলে কোন ওয়েবসাইটের কথা বলছে, সেই সম্পর্কে কিন্তু আমাদের বর্ণনা করতে হবে। তো সেটা যদি আমাদের বর্ণনা করতে হয়, সেটা যদি আমরা যদি পারতে চাই, তাহলে অবশ্যই আমাদের স্ট্যাটিক এবং ডাইনামিকের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। তো আমি একটু পার্থক্যের মধ্যে বৈশিষ্ট্যটা লিখে দিচ্ছি। এর আগেও কিন্তু আমি তোমাদের বলছিলাম যে বর্ণনার যে বিষয়গুলো আছে বা সেই সম্পর্কে যদি কোনো কিছু লিখতে হয়, সেই পার্থক্যটা দেখেই তোমরা লিখতে পারবে। তো আমি সেভাবেই তোমাদের বলে দিচ্ছি, সেভাবেই আমি একটু লিখে দিচ্ছি যে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। এটা থেকে তোমরা এই বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে বা বর্ণনাও কিন্তু তোমরা করতে পারবে। পার্থক্য লেখার সময় অবশ্যই তোমরা চক করে নিবে, যে কোনো পার্থক্য লেখার সময় যে বাম দিকে একটি বিষয় এবং ডান দিকে একটি বিষয় অবশ্যই রাখবে। তো আমি বাম দিকে রাখতেছি স্ট্যাটিক ওয়েবসাইট, আর ডান দিকে আমি রাখতেছি ডাইনামিক ওয়েবসাইট। তো প্রথমে আমরা জানি যে ডেফিনেশন পার্থক্যের ভিতরে দেওয়া যায়। তো প্রথমে তোমরা দিবে যে স্ট্যাটিক ওয়েবসাইট পরিবর্তন করা যায় না, বা যে ওয়েবসাইট পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে এটা স্ট্যাটিক ওয়েবসাইটটা কি? পরিবর্তন করা যায় না। ডাইনামিক ওয়েবসাইট তাহলে কি হবে? সে পরিবর্তন করা যায়। পরিবর্তন করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইট কিন্তু খুব সহজেই লোড হয়, অর্থাৎ লোড হতে সময় কম লাগে। লোড হতে সময় কম লাগে। তাহলে এখানে কি হবে? এটাতে লোড হতে সময় বেশি লাগে। এই বিষয়টা একটু খেয়াল করি আমরা, যে লোড হতে সময় কম লাগে বা বেশি লাগে, এটা আসলে কি? অর্থাৎ আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করতে চাই, প্রথমে আমরা অ্যাড্রেসটা লিখে তারপর আমরা এন্টারে প্রেস করি। তো দেখা যাচ্ছে কোনো একটা ওয়েবসাইট খুব দ্রুত চলে আসে, আমরা ক্লিক করার সাথে সাথে এন্টারে প্রেস করার সাথে সাথে কিন্তু ওয়েবসাইটটা চলে আসে, এবং সেখানে যে কন্টেন্টগুলো আছে সেগুলোও খুব দ্রুত চলে আসে। কিন্তু অনেক ওয়েবসাইট দেখা যায় যে যখন আমরা এন্টারে প্রেস করি তখন কিন্তু সেটা একটু ধীরে ধীরে আসে, একটু সময় লাগে এটা আসতে। অনেক সময় দেখা যাচ্ছে নেটের স্পিড যদি স্লো থাকে, নেট যদি খুব বেশি স্পিড না থাকে, সেক্ষেত্রে দেখা যায় কোনো একটা ওয়েবসাইট কিন্তু আসতেছে, আবার কোনো একটা সাইট আসতেছে না, এরকম দেখা যায়। বা কোনো কিছু কিছু অংশ আসতেছে, দেখা যাচ্ছে একটা লেখা আসতেছে, বা সেটা কিন্তু ভেঙে যাচ্ছে, সুন্দরভাবে আসতেছে না। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে লোড হওয়া। অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট খুব দ্রুত লোড হয়, আবার কোনো একটা ওয়েবসাইট ধীরে ধীরে বা সময় বেশি লাগে লোড হতে। অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইটে যেহেতু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, কোনো ডেটাবেস নেই, শুধুমাত্র সেখানে বিভিন্ন টেক্সট বা ইমেজ এগুলো দেওয়া থাকে, সেক্ষেত্রে এই ওয়েবসাইটগুলো প্রবেশ করতে গেলে এন্টারে প্রেস করলে খুব দ্রুত চলে আসে। এটাই হচ্ছে লোড হতে সময় কম লাগে।
আর যখন আমরা ডাইনামিক ওয়েবসাইটে প্রবেশ করতে চাই সেখানে ইন্টারনেটের স্পিডটাও ভালো লাগে এবং স্পিড ভালো হলেও শুধু হয় না, অর্থাৎ এটা কিন্তু একটু সময় লাগে। যে ডাইনামিক ওয়েবসাইট কিন্তু যখন আমরা প্রেস করি তখন সে একটু সময় নিয়ে কিন্তু লোড হয়। আর ইন্টারনেটের স্পিড যদি স্লো থাকে তাহলে তো আর কথাই নেই, অনেক সময় এটা লাগবে লোড হতে। তো এটাই হচ্ছে লোড হতে সময় কম বা বেশি এর ব্যাপার। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে HTML এবং CSS এটা দ্বারাই কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। অর্থাৎ সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু কোনো প্রয়োজন পড়তেছে না, ডেটাবেজের প্রয়োজন পড়তেছে না। শুধুমাত্র ডিজাইন করার জন্য আমাদের যে বিষয়গুলো আছে, যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো দিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারি। যে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দ্বারাই কিন্তু আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারি। এবং CSS ক্যাসকেডিং স্টাইল শিট, এই দুটো দ্বারাই কিন্তু এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। সেখানে কিন্তু আরও কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বা ডেটাবেজের কিন্তু প্রয়োজন পড়তেছে না। আর ডাইনামিক ওয়েবসাইটে কিন্তু PHP, জাভাস্ক্রিপ্ট, MySQL, ASP.NET, তো ইত্যাদি ব্যবহার করে। অর্থাৎ সেখানে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন পড়তেছে। যা হাইপারটেক্সট, প্রিপ্রসেসর PHP, জাভাস্ক্রিপ্ট, MySQL এবং ASP.NET, এগুলোর সাহায্যে কিন্তু এই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে হয়। অর্থাৎ সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন পড়ে, তোমার ডেটাবেজের প্রয়োজন পড়ে এবং জাভাস্ক্রিপ্ট প্রয়োজন পড়ে বা ASP.NET, এগুলো দিয়ে কিন্তু ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায়। আর স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা কিন্তু সহজ। তৈরি করা সহজ। আর এটা কি যে স্ট্যাটিক থেকে একটু কঠিন। এরপর এটা তৈরি করতে সময় কম লাগে, তৈরি করতে কিন্তু এটা সময় কম লাগে। আর এটা তৈরি করতে কিন্তু সময় বেশি লাগে, সময় বেশি লাগে। এরপর তুমি আরও বলতে পারো যে এটাতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না, ডাইনামিকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এটাতে কোনো ডেটাবেস ব্যবহার করা হয় না, এটাতে ডেটাবেস ব্যবহার করা হয়। আর এটা যে কেউ ইচ্ছা করলেই কিন্তু খুব সহজেই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারে। আর ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে হলে কিন্তু অবশ্যই দক্ষ কারিগরের প্রয়োজন হয়। অর্থাৎ যারা ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে বা ডেটাবেস জানে, এই বিষয়ে যারা দক্ষ, তারাই শুধুমাত্র ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবে। তো এই ছিল স্ট্যাটিক এবং ডাইনামিকের পার্থক্য। এবং এখানে কিন্তু আমি যে বিষয়গুলো লিখে দিয়েছি, এগুলো কিন্তু তোমরা যদি বর্ণনা আকারে কোনো বিষয় আসে যে স্ট্যাটিক ওয়েবসাইটে বর্ণনা করো, সেখানেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে। আবার ডাইনামিক ওয়েবসাইটও এটাও ব্যবহার করতে পারবে। এবং যখন সৃজনশীল প্রশ্ন যখন আসে, উদ্দীপকে কিন্তু কোনো একটা বিষয় তুলে দিতে পারে। উদ্দীপকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকবে আছে কোনটাতে, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার না কোনটাতে, এরকম কিছু বিষয় দেওয়া থাকবে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু উদ্দীপকে দিয়ে দেবে এবং সেখান থেকে তোমাকে বলবে যে উদ্দীপকে যে ওয়েবসাইট আছে সেটা আসলে কোন ধরনের ওয়েবসাইট, সেই সম্পর্কে তোমার বর্ণনা করতে হবে। এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হচ্ছে তোমার এই পার্থক্যগুলো সুন্দর করে তুমি মুখস্থ করে ফেলবে। অর্থাৎ এখানে কিন্তু সবগুলোর বৈশিষ্ট্য রয়েছে, এগুলো যদি তোমার মুখস্থ থাকে তাহলে কিন্তু খুব সহজেই তুমি এটার অ্যান্সার করতে পারবে।
তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো তোমরা খুব সুন্দর করে দেখবে এবং অবশ্যই এটার নোট তৈরি করে নিবে, কারণ আমি নতুন অধ্যায় শুরু করেছি HTML ওয়েব পেজ, ওয়েবসাইট বা ওয়েব পেজ বা ওয়েব পরিস্থিতি এবং HTML। তো এখান থেকে আমি আরও যে বিষয়গুলো পড়াবো, যে প্রথমে আমি বর্ণনামূলক যে বিষয় আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করতেছি। এরপরে কিন্তু আমি তোমাদের যে প্র্যাকটিক্যালের যে বিষয় আছে, অবশ্য শুধু প্র্যাকটিক্যাল না, সেগুলো থেকেও কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে, অর্থাৎ যে বিভিন্ন কোড আছে, যে HTML এর কোড আছে, সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তাই তোমরা প্রথম থেকে সুন্দর করে, এই অধ্যায় যেহেতু আমি প্রথম থেকে শুরু করেছি, সুন্দর করে একদম শেষ পর্যন্ত এটা নোট করে নিবে, তাহলে কিন্তু তোমাদের এটা বুঝতে খুবই সহজ হবে। আর শুধুমাত্র যে পরীক্ষার খাতায় লিখবে এ কারণে কিন্তু না, কারণ তোমরা জানো যে বর্তমানে কিন্তু বিশ্বে অনেকে আউটসোর্সিংয়ের কাজ করে থাকে। সেই আউটসোর্সিংয়ের কাজ যদি করতে হয় সেটাও কিন্তু এই HTML এর উপরই। এই অধ্যায়ে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে যদি তোমার সুন্দর ধারণা থাকে, তাহলে কিন্তু এগুলো শিখে তুমি কিন্তু আউটসোর্সিংয়ের কাজগুলোও করতে পারবে। তাই তোমরা খুব ভালো ভাবে কিন্তু এই অধ্যায়টা দেখবে এবং নোট করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।